কোথায় চললে সকাল সকাল? কোথায় আবার যাব? কাজের খোঁজে যাচ্ছি। তা যাচ্ছ যাও, তবে আজ বাজার নিয়ে বাড়িতে না ফিরলে কিন্তু পেটে ভাত জুটবে না, এ আমি বলে দিলুম। এ কি বৌমা, তুমি আমার কোকার সাথে এমন ভাবে কথা কেন বলছো? না না মা, আপনার ছেলের সাথে এভাবে কথা বলবো না তো কি করব? তাকে সব সময় করে মাথায় করে নাচবো নাকি? একে তো আপনি আর আপনার ছেলে আমার জীবনটার হার মার জ্বালিয়ে দিচ্ছেন সেই বিয়ের প্রথম দিন থেকেই, তারপর আবার এসব বলছেন আপনি। বউ, আমার জন্য তুমি আমার মায়ের সাথে দয়া করে এভাবে কথা বলো না। তোমার যত রাগ আছে তা শুধু আমাকে বলেই মেটাও। মাকে কেন এসবের মধ্যে টানছো? টানবো না বলছো? কেন টানবো না শুনি? তিনি তো নিশ্চয়ই আগে থেকে জানতেন যে তার ছেলে একটা অপয়া অলক্ষণে অকর্মণ্য, তো কোনো কাজের মুহূর্ত তার নেই। যেদিন যে কাজে যাবে তাতে কোনো না কোনো বিপদ বাধা দেয়, তবে কেন তুমি তার এমন ছেলেকে সাথ করে বিয়ে দিতে গিয়েছিল? দেখো বৌমা, এভাবে বলো না, সবই বিধাতার ইচ্ছে। বিধাতার ইচ্ছাতে আমার ছেলের ভাগ্যের অবস্থা এমন, তার ইচ্ছাতে যে তোমাদের বিয়ে হয়েছে। ওকে এসব বলো না মা, ও এসব বুঝবে না। তুমি বলো না মা, আমার সব কাজে বাধা পড়লেও আমি কি কখনো কোনোদিনও আলসেমে করে ভাগ্যের দোহাই দিয়ে ঘরে বসে থেকেছি? আমি তো সারা জীবন ধরে চেষ্টা করেছি নিজে ভালো থাকার, তোমাদেরকে ভালো রাখার, কিন্তু আমি কিছুতেই আমার ভাগ্যের সাথে লড়াই করে উঠতে পারিনি। মন খারাপ করিস না তুই বাবা, কেউ তোর পাশে না থাকলেও তোর মা সারা জীবন তোর পাশে আছে। এবার যা বাবা, দেখ আজ কোনো কাজ টাজ পাস কিনা, বাজারটা তো আনতে হবে বল। হ্যাঁ তাই যাও, দেখো গিয়ে নিজের কোনো গতি করতে পারো কিনা। এরপর হরিশ মন খারাপ করে নতুন কাজ খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এ কি করেছিস রঘু? আমি তো বলেছিলাম যে একদিনে আমার মাঠের সব পাকা ধান তুলে বাড়িতে নিয়ে যাব, তাই যত চাষি লাগে নিয়ে একদিনই মাঠ পুরো ফাঁকা করবি। তা নয়, তুই শুধু দুজন চাষি নিয়েছিস। আমি কি করবো বলো দাদা, চাষি পেলে তো নিয়েই নিতাম। এখন সবার মাঠে ধান পেকেছে, সবাই সবার মাঠে ধান তুলতে ব্যস্ত, তাই তো তেমন কোনো চাষি পেলাম না। তাহলে তাহলে আর কি করা, 2-4 দিন ধরেই কাটতে হবে ধান। লোক দুটির কথা শুনে হরিশ তাদের কাছে এগিয়ে আসে। দাদা, ও দাদা, আমায় একটা সুযোগ দেবে গো? আমি তোমাদের মাঠের পুরো ধান কাটতে সাহায্য করব। আমাকে কাজে নিলে দেখবে আজকে দিনের মধ্যেই তোমার মাঠের পুরো ধান কাটা শেষ হয়ে যাবে। বিনিময়ে আমার কিছু পারিশ্রমিক দিয়ে দিও, তাই হবে। এ তো ভালো কথা, তাহলে যাও কাজে লেগে পড়ো। কিন্তু দাদা, শুনেছি এই লোকটা নাকি একটু অলক্ষণের মতন, যে কাজে যায় একটা বিপদ ঘটায়। ওকে কি কাজে নেওয়াটা ঠিক হবে? ধ্যাত, ওসব কিছু হবে না। যাও তো তুমি ভাই কাজে লেগে পড়ো। ধান কেটে কিন্তু আমার বাড়িতে নিয়ে আসতে হবে। ঠিক আছে দাদা, তাই হবে। এরপর হরিশ ধান কাটার কাজে লেগে পড়ে। মাঠের সব ধান কাটা শেষে সে লোকটির বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তোমার জন্যই একদিনে সব ধান কাটা শেষ হলো গো। তোমায় অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, শুধু আমায় মাঝে মধ্যে একটু কাজ দিলেই হবে, আমি সব করতে পারি। ঠিক আছে। তখনই রঘু এসে বলে, দাদা গো, সর্বনাশ হয়ে গেছে, আমাদের মাঠ থেকে তুলে আনা সব পাকা ধান আগুন লেগে গেছে। ওই দেখো কি করে লাগলো আগুন, তা জানি না, তবে তোমাকে আগেই বলেছিলাম এই অপয়াটাকে কাজে নিও না, এ যেখানে যায় সেখানেই সর্বনাশ হয়। হায় 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 হায়, সত্যি তো আমার সব ধানে আগুন। এখন আমার কি হবে? এত বড় ক্ষতি হয়ে গেল আমার, সব তোর জন্য। যা, এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর শোন, আমার এত বড় ক্ষতি হলো তোর জন্য, তাই তুই কোনো পারিশ্রমিকও পাবি না। কি বলছেন দাদা, আমার এখানে কি দোষ? সব তোরই দোষ, যা বেরিয়ে যা বলছি। হরিশকে তার প্রাপ্য পারিশ্রমিক না দিয়ে বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দেয় লোকটি। দিন শেষে হরিশকে খালি হাতে বাড়িতে ফিরতে হয়। ওই দেখুন মা, বলেছিলাম না যে আপনার ছেলে সেই খালি হাতে ঘরে ফিরবে, ওকে দিয়ে কিছুটি হবে না গো। রোজ রোজ এসব আর আমার ভালো লাগছে না। আমি কবে কোন দিন যেন এই বাড়ি ছেড়ে চলে যাব, তখন বুঝবেন। এই কথা বলে হরিশের বউ ঘরে চলে যায়। মা, যে যাই বলুক, তুমি আমায় ভুল বোঝো না। আমি সত্যি আর সারাদিন খেটেছি, কিন্তু তার কোনো পারিশ্রমিক পাইনি আমি। এরপর হরিশ তার মাকে সব কিছু খুলে বলে। থাম বাবা থাম, আর কাঁদিস না তুই। বিধাতা বেছে বেছে শুধু তোর কপালে এসব দুর্ভাগ্য লিখে রেখেছেন, তবে তাও আমি বিধাতার কোনো দোষ দেই না রে বাবা। আমার বিশ্বাস তিনি একদিন ঠিক মুখ তুলে তোর দিকে তাকাবেন, আর তোর ভাগ্যের পরিবর্তন নিশ্চয় করবে বাবা। পরদিন সকালে উঠে হরিশ আবারও কাজে যায়। সেদিন সে মোড়লের বাড়িতে রান্নার কাজ করে।
শোন হরিশ, তোকে ভরসা করা যায় না জেনেও তাও আজকে তোর জন্য তোকে ভরসা করতে বাধ্য হলাম। আমার মেয়েটার বিয়ে আজ, হঠাৎ করেই শুনলাম বাবুর্চি নাকি খুব অসুস্থ হয়ে পড়েছে, সে আসতে পারলো না। আর তাই যেহেতু তোকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে তুই নিশ্চয়ই সে দায়িত্ব ঠিকঠাক পালন করবি। হ্যাঁ কর্তা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক মতোই সব দায়িত্ব পালন করব। এরপর মোড়ল সেখান থেকে চলে যায়। হরিশ খুব মন দিয়ে তার রান্নার কাজটা শেষ করে। দিদি, আমার রান্না সব শেষ হয়ে গিয়েছে, আমি এই হাঁড়িটা নামিয়ে কোথায় রাখবো বলুন তো? তুমি পারবে না, শেষ আবার হাঁড়িটা তোমার হাত থেকে পড়ে গেলে মহা বিপদ ঘটবে। দাঁড়াও, আমি রেখে দিচ্ছি। এই কথা বলে মোড়লের বাড়ির কাজের মেয়েটি চুলা থেকে গরম হাঁড়ি নিচে নামাতে গিয়ে ফেলে দেয় এবং রান্না করা সব খাবার মেঝেতে পড়ে যায়। ও মা গো! এ কি সর্বনাশ করলে তুমি? তখনই মোড়ল সেখানে চলে আসে। এ কি হলো কি? দেখো না কর্তাবাবু, এই হরিশ চুলা থেকে হাঁড়ি নামাতে গিয়ে সব খাবার মেঝেতে ঢেলে ফেলে দিয়েছে। অত করে বললাম তুমি পারবে না, আমায় দাও, কিছুতেই দিল না। তাহলে এখন কি হবে? এসব মিথ্যে কথা, তুমি তো নামাতে গিয়ে। বুঝেছি, এই হরিশকে ভরসা করাটা আমার অন্যায় হয়েছে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে তোকে মেরে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এরপর হরিশ তার অভাগা ভাগ্য নিয়ে মোড়লের বাড়ি থেকে বেরিয়ে আসে। হে বিধাতা, তুমি কবে আমার মুখ তুলে চেয়ে দেখবে বলো তো? আর কত ভাগ্যের পরীক্ষা নেবে আমার? এই ভাগ্যের ফিরে পড়ে আজ মা বউকে নিয়ে না খেতে পেয়ে মরার মতো হাল হয়েছে আমার। বউ তো আমায় বলেই দিয়েছে সে আমায় ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর মাকে আমি কি করে না খাইয়ে রাখবো বলো তো? এমনই যখন ভাগ্য লিখেছো আমার, তবে আমি আর সংসারে ফিরে যেতে চাই না, বেঁচে থাকতেও চাই না। আজ আমার দুচোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। এই কথা বলে হরিশ জঙ্গলের ভেতরের পথ দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন হঠাৎ এক সাধু তার সামনে আসে। কোথায় যাচ্ছিস? দাঁড়া, ওদিকে যাস না, ওদিকে বিপদ আছে। সাধু বাবা, আপনি আমায় কেন বিপদ থেকে বাঁচাতে চাইছেন? আমি আজ আপনার কথা অমান্য করে হলেও বিপদের দিকে যেতে চাই, কারণ আমার এই জীবন বিপদ ছাড়া ভালো কিছু নেই। কেন রে, কি হয়েছে তোর মন এত উদাস কেন? এরপর হরিশ সাধু বাবাকে তার ভাগ্যের ব্যাপারে সব কথা খুলে বলে। সবই বিধাতার লীলা খেলা, তার লীলা বোঝা বড় দায়। তবে হতাশ হোস না, যা তুই এখন বাড়ি ফিরে যা, আমি তোকে আশীর্বাদ করছি। তুই এরপর থেকে যে কাজেই হাত দিবি সে কাজেই সফল হবি। সত্যি বলছিস সাধু বাবা? বিশ্বাস না হয় বাড়ি ফিরেই দেখ না, দেখবি তার আগেই তুই প্রমাণ পেয়ে যাবি। তারপর তুই আর তোর ভাগ্যের দোষ দিতে পারবি না। এরপর হরিশ তার বাড়িতে ফিরে যেতে থাকে। হঠাৎ পথে তাকে সে ধান ক্ষেতের মালিক লোকটি দেখে বলে, এই যে হরিশ, সেদিন তোমায় আমি অযথা তোমার পারিশ্রমিক থেকে বঞ্চিত করেছিলাম। আসলে পরে আমরা বুঝতে পেরেছিলাম যে সেদিন তোমার কোনো ভুল ছিল না। সেদিন আরেকজন চাষি ইচ্ছে করে আমার ধানে আগুন লাগিয়ে দিয়েছিল তোকে অপরাধী বানানোর জন্য। তারপর তাকে আমি শাস্তিও দিয়েছিলাম। আর এই নাও তোমার পারিশ্রমিকটা। ধন্যবাদ দাদা। এই কথা বলে হরিশ আবার বাড়ির দিকে যেতে থাকে। হরিশ, তোমার জন্য আজ আমার মান বেঁচেছে। আমার বাড়িতে কাজের মেয়েটাই যে ওই হাড়ির খাবারগুলো ফেলে দিয়েছিল তা আমি জানতে পেরে গিয়েছিলাম। আর তোমার আগে রান্না করা খাবার যেগুলো ছিল তা খেয়ে তো মানুষ বেশ সুনাম করেছে। এই নাও, ওই টাকাটা রাখো। ধন্যবাদ মোড়ল মশাই। এরপর হরিশ আবারও তার বাড়ি দিকে যেতে থাকে। বাহ বিধাতা, তুমি তাহলে এই অভাগার ভাগ্য বদলালে। সাধু বাবার উসিলায় তুমি আমার জীবনটা পাল্টে দিলে। তোমায় অনেক ধন্যবাদ বিধাতা, আর সাধু বাবাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?